আমি শ্রীমতী মনীষা হাজরা। আমি এর আগে অনেক কটা ভিডিও করেছি। সেই ভিডিওগুলো আমি দেখিয়েছি, অনেকেই পছন্দ করেছে। এক একটা ভিডিও অনেক কটাই লাইক পেয়েছে, ভিউজ পেয়েছে। তা আজকে আমি ভাবছি আমি আরেকটা কাজ করি, যেটাই আমি বলিনি, সেটা হচ্ছে আমি একজন আর্টিস্ট, ছবি আঁকি। তা ছবি এঁকে আমার ছবি ভারতবর্ষে ঘুরেছে। তা এখন ছবি বিলেতে যাওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19 জন্য সেটা যাচ্ছে না, সেটা এখন আটকে আছে। ওটা খোলা মানে ওটা উঠে গেলে লকডাউনটা, তখন আবার সেটা যাবে। তা আমি অল্প কয়েকটা ছবি নিয়ে এসেছি দেখানোর জন্য। এই একটা ছবি, এইটা পেপারে অ্যাক্রিলিক দিয়ে আঁকা। এই ছবিটা আমার অ্যাওয়ার্ড পাওয়া। ফ্রেমটা খুলে ফেলেছে, ফ্রেমটা একটু খারাপ হয়ে গেছে, ওই জন্য ফ্রেমটা খুলে ফেলেছে। খুলে আমি শুধু কাগজেই দেখাচ্ছি। এই একটা ছবি। এই ছবিটা আমার নেপাল ঘুরে এসছে। নেপাল গত বছর নেপাল ঘুরে এসছে। এটা হচ্ছে অ্যাক্রিলিকে ক্যানভাস। ছবিটার নাম আত্মা আমি দিয়েছি। তারপরে আমি দুর্গার উপরে সিরিজ করেছি গত বছরে, আগের বছর এই এক্সিবিশন হয়েছে। এই এক্সিবিশনটা আমি করেছি তাজ বেঙ্গলে। দুর্গার উপর ছবি হয়েছে। এটা হচ্ছে মা দুর্গা, মহিষাসুরমর্দিনী দুর্গা। এটা হচ্ছে পেন অ্যান্ড ইঙ্ক স্টাইলে, পেন অ্যান্ড ইঙ্ক, কালি ও কলম, সেই স্টাইলে কাগজের উপর, অন পেপার এই ছবিটা হয়েছে। দুর্গা আসার পর, দুর্গা যখন আসবে তখন তো আমরা দুর্গাকে আবাহন জানাই। আবাহন জানানোর জন্য যেই ঘণ্টা, কাসর, ঢাক, ঢোল লাগে, সেগুলো সবগুলো এখন হাতের কাছে নেই। এই একটা ঘণ্টার ছবি আছে, এটা বেলপাতা, এটা শিউলি ফুল, সেই সময়কার ওয়েদার, আকাশে বাতাসে, উপরে এটা ত্রিশূলের ছবি, মানে শিবের ইয়ে দেওয়া হয়েছে। এই দিয়ে এটাও পেন অ্যান্ড ইঙ্কে করা ছবি। দুর্গা ঘণ্টা। এইটা হচ্ছে ওদের বাগানের ছবি। দুর্গা তো রাজার মেয়ে, সেই রাজবাড়ির বাগান। এইটা হচ্ছে মুসান্ডা ফুলের গাছের ছবি আমি এঁকেছি। এটা হচ্ছে বিখ্যাত পেন্সিল কন্টি দিয়ে আমি করছি। কন্টিটা এখন অত বেশি চল নেই, খুব কম। এখন বেশিরভাগই চলছে অ্যাক্রিলিকে। আর আমাদের এই এখানে ইন্ডিয়াতে ওই অয়েলটা একটুখানি ঝামেলা করে বলে কন্টিটাই সুবিধে, কন্টিতেই আঁকা হয়। এইটা সেই কন্টিতে না, ভুল বললাম, অ্যাক্রিলিকই আঁকা হয়। অয়েল পেইন্ট হয় না, মানে করা খুব ঝামেলা, শুকোতে খুব অসুবিধা হয়। যেমন এখন বর্ষাকাল, এখন এই অসুবিধা। এইটা সেই কন্টি পেন্সিল দিয়ে করা। আর এটা হচ্ছে দুর্গার মা মেনকার ছবি। মেনকা খুশি হয়েছে, মেয়ে আসছে, আবার চিন্তিত, রাস্তাঘাটে নানান রকম ঝামেলা, যানবাহন, সমস্ত বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, সেই ছবি। এও পেন অ্যান্ড ইঙ্ক। আর পিছনটায় আমার একটা ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবিটা এখনো কমপ্লিট হয়নি, ক্যানভাস। এইটা সেই ক্যানভাস, পুরোপুরি কমপ্লিট হয়নি। তা ক্যানভাসটা আমি দেখাচ্ছি কাছে এনে।
এই হচ্ছে ক্যানভাসের ছবি। বেশ বড়, 40 তা এই গেল আমার ছবির কিছু বিবরণ। তারপর হচ্ছে ওয়েস্ট পেপারে ছবি কিছু এঁকেছি, সব দিয়ে অ্যাক্রিলিক দিয়ে। দেখা যাচ্ছে কতদূর আমি বুঝতে পারছি না, আমি আমার মতন করে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে একটা জাপানি মেয়ের ছবি, এটা পেছন দিকটা। এই যে মাথার থেকে বডি, ফুলের বন। এটা অ্যাবস্ট্রাক্ট, ময়ূরের সঙ্গে রাধা। ঠিক আছে, এই আমার আঁকার গল্পটা আমি বললাম। এবার আমি আমার অন্য কাজের উদাহরণ দিচ্ছি। আমি এর আগে কবিতা আবৃত্তি করেছি, লিখি। একই দিনে সব করতে পারি তা না, ওটা একটু বললে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, কারো পক্ষেই সম্ভব না। যদি আমার আঁকার জায়গাটায় নিয়ে যাওয়া যাবে না, কারণ সেই জায়গাটা একদম জঙ্গল হয়ে আছে। ব্রাশ মানে পেইন্ট, এই সেই নানান রকম, জায়গাটা একদম জঞ্জাল। সেই জন্য আমি ওই কিছু এনে এখানে দেখালাম। তারপরে ধরুন সারাদিন ঘরের কাজ আছে, এখন তো আরও কাজের লোক নেই, কেউই রাখতে পারছে না, যার ফলে কী হচ্ছে, নিজেদের কাজ নিজেদেরই করতে হচ্ছে। কাজ করে যতটুকু সময় যেদিন যেমন, সেদিন তেমনভাবেই করা হচ্ছে। তার মধ্যে কখনো শরীর ভালো লাগলে কাজ করি না, আবার যেদিন ভালো লাগে সেদিন হয়তো পরপর কয়েকটা কাজ করলাম, আবার নয় বসে বসে খেললাম, এই ফোনেই খেললাম, খেলাধুলো করলাম, বেশ ভালো লাগলো। তাই মানে সংসারের যাবতীয় কাজগুলো করে, তা এই সমস্ত কাজগুলো করি। অনেক এক্সিবিশনও করেছি। তারপরে এই কবিতা গল্প ছাপাও হয়েছে বইমেলাতে। 2003 সালে আমার বইটা ছাপা হয়েছে, অ্যাজ ইউ লাইক। আরেকটা এবছর, মানে 2019 সালে হয়েছে। বইটার নাম শুধু তোমার জন্য বোধহয় বইটার নাম, ঠিক আমি মনে নেই, তা মনে করতে পারছি না, মনে পড়লে আবার বলবো। তা ওই অ্যাজ ইউ লাইকটা আমি, ওটা প্রথমটা শেষ হয়ে গেছিলো, আবার নতুন করে আমাকে ওটা ছাপাতে হয়েছিল। এই তারপরে সেলাই করি, তারপরে আরও এই ভাঙাচোরা জিনিস দিয়ে কিছু করে নিই, কাজ করি। এগুলো আমার যে এক্সট্রা কিছু কারিকুলাম অ্যাক্টিভিটিস আমি খুব পারি তা নয়, চেষ্টা করি বেশ নিজেকে ব্যস্ত রাখতে। নতুন কাপড় কেটে নতুন করা, মানে কি বলবো, কিছু তৈরি করা, সেটা তো পারে, দর্জিরা করে, কিন্তু আমার উদ্দেশ্য সবসময় হচ্ছে পুরনো কাপড় দিয়ে কিছু করা, সেগুলোকে নষ্ট না করে। তা সেরকম কাজ আমি অনেক করেছি। তা
তা করে আবার কিছু সুতোর কাজ করতে হচ্ছে। আমাদের সময় স্কুলে তো সেলাই করতে হতো, সেই নিয়েও করেছি। ভালো ভালো কাজও আছে, করেছি। তারপরে সোয়েটার সোয়েটার সেলাই করতে খুবই ভালো লাগতো। প্রচুর সোয়েটার করছি, প্রচুর সোয়েটার, চাদর অনেক দিয়েছি অনেককে করে। এখন আর আমি করি না ওগুলো, একদম করতে করতে একঘেয়ে হয়ে গেছে, বিরক্ত লাগে। আর সবচেয়ে বেশি ভালোবাসি আমি গল্প করতে। গল্প করা মানে পরনিন্দা পরচর্চাটা আমি পছন্দ করি না। আমি মানে কি বলবো, গল্প মনে হচ্ছে হাসির গল্প, মনে হচ্ছে তার থেকে নতুন কিছু আইডিয়া পাওয়া, নতুন কিছু নিয়ে ভাবনা চিন্তা করা। সে গল্প করার জন্য আমাকে যে আমার বয়সী লোক চাই তা নয়, সে ছোট বড় এই সেই নানান ধরনের হলেই চলবে। আমাকে তো ছোটোবেলা বলতো আমার মা বাবা, আমি নাকি দেয়ালের সঙ্গেও কথা বলতে পারি, একটা কিছু হলেই হলো। এই তা যাই হোক, কবিতা লিখেছি, সেই কবিতাটা আমি একটু শোনাই, তারপর আবার গল্প করব। কবিতা স্মৃতি সুখ। কবিতাটা মানে স্মৃতি হয়ে গেলে আমরা তো মানে পূরণ হয়ে গেলেই সেটা স্মৃতির যে পৌঁছে যায়, সেই স্মৃতি নিয়ে আমি কবিতাটা লিখেছি। এইটা লিখেছিলাম 29/11/96 সালে। কে বলে স্মৃতি হয় শুধু অলীক কল্পনা, যে মানে না এটা শুধু তারই মনের জল্পনা। বরং স্মৃতি সততই হয় খুবই সুখের, ভবিষ্যতেই যে কোনো মুহূর্তে আসতে পারে দুঃখের। যেদিন যার চলে যায় সেদিন বরং ভালো, মানে যে দিনটা চলে যায় বরং সেটা ভালো। সামনের দিন হয়তো অপেক্ষাকৃত কালো, হতেই পারে, কারণ আমরা জানি না। কেউই মানবে না, দিতে চাইবে যুক্তি, বোঝাতে চাইবে ভবিষ্যতে দেবে মুক্তি। ছেলেবেলার সেই স্নেহ ভালোবাসা মমতা নিতে বা দিতে পারার আছে কি সেই ক্ষমতা? সারাদিন যখন যেমন খুশি হুটোপাটি, কি করে হবে আর কি আছে সেই সমজুটিগুলো তো আমার মতনই বয়স, তারা তো এখন কি আর সেই রকম আমরা হুটোপাটি করতে পারবো না। আচ্ছা, তারপরে কি করে হবে, আছে কি আর সেই সমজুটি? বড় হলেই এসে পড়ে ক্রমশ শ্রেণী বিভাগ, আর তার সাথে যোগ হয় অন্তরের বেশি অভাব। যোগ হচ্ছে কি, মনের অভাব। অন্তর্বাহী যদি এক করতে পারি যোগ, তবেই মোরা স্মৃতিকে করতে পারবো ভোগ। এটা আমার চিন্তা ভাবনা। সবাই যে একই হবে তেমন তো কোনো কথা নেই, সেইটাই আমি বললাম। আরেকটা আছে, গুণবতী মেয়েরা আছে অনেক, এও সেই 96 লেখা। গুণবতী মেয়েরা শতরূপা দেবরূপা, দুটি মোর মেয়ে, সারাদিনই দেখি তাদের দিকে চেয়েছে। বড়টি যদি হয় ভীষণ ঠান্ডা, ছোটটির হাতে ধরা পুলিশের ডান্ডা। চুপচাপ বড়, কিন্তু সে মিটমিটে শয়তান। ছোটটির মতো সে করে না কলতান, চিৎকার চেঁচামেচি ছোটর ঘ্যানোর ঘ্যানোর, বলে আমি থামা তোর প্যানোর। যেতে চায় না স্কুল আর পড়াশুনো করতে, ছুটে যাই আমি তাদের চুলের মুঠি ধরতে। কোথায় পাবো তখন তারা হয়ে যায় হাওয়া, 3 ঘন্টার সময় নেবে করতে ভাত খাওয়া, 3 ঘন্টার সময় নেবে ভাত খাওয়াটা শেষ করতে। রেগে বলি, দেবো তোদের কোথাও দূরে, যাবো আমিও চলে কোন সে সুদূরে। পরিশ্রান্ত হয়ে আমি থাকি খাটে শুয়ে, চোখ খুলে দেখি 2 পাশে মোর 2 মেয়ে। মানে যতই যাই করি
মেয়েরাও আমাকে ছাড়া থাকতে পারবে না, আমিও মেয়েদের ছাড়া থাকতে পারবো না, এটাই আর কি কথা। তা আরেকবার কবিতাটা পড়ি, মাঝখানে আমি অন্য কথা বলে ফেলেছি বলে হয়তো কবিতাটা গুলিয়ে যাবে। শতরূপা দেবরূপা দুটি মোর মেয়ে, সারাদিনই দেখি তাদের দিকে চেয়েছে। বড়টি যদি হয় ভীষণ ঠান্ডা, ছোটটির হাতে ধরা পুলিশের ডান্ডা। চুপচাপ বড়, আর সে মিটমিটে শয়তান। ছোটটির মতো সে করে না কলতান। চিৎকার চেঁচামি ছোট ঘ্যানুর ঘ্যানুর। বলি আমি থামা তোর প্যানর প্যানর। যেতে চায় না স্কুল আর পড়াশুনো করতে, ছুটে যাই আমি তাদের চুলের মুঠি ধরতে। কোথায় পাবো তখন তারা হয়ে যায় হাওয়া। 3 ঘন্টা সময় নেয় শেষ করতে ভাত খাওয়া। রেগে বলি দেব তোদের কোথাও দূরে, যাব আমিও চলে কোন সে সুদূরে। পরিশ্রান্ত হয়ে আমি থাকি খাটে শুয়ে, চোখ খুলে দেখি আমার দুই পাশে দুই মেয়ে। মেয়েদের নিয়ে এটা লিখেছিলাম। তা আবার আমার এই খাতাটা, আমার ছোট মেয়ে যখন ছোট ছিল, সে তখন তার পড়াশুনো করতে বললে তার পেট ব্যথা করছে, পেট ব্যথা করছে, কত কি ব্যথা করছে, কিছুতেই সে পড়তে পারবে না। আর কি জ্বালাতন করতো, কাপড় পরিয়ে দিতে হবে, কাপড় পরে সে মানে ঘুরবে ফিরবে। তা 11 হাত কাপড় কি পরা যায়? সে তো শুনবে না। সেই 11 হাত কাপড়টা তাকে পরিয়ে দিতে হবে। ঠিক করে পরানো হয়নি কেন, সেই নিয়ে ঘ্যানোর ঘ্যানোর, মানে নাকি কান্না কাকে বলে। আর হচ্ছে চুলের শখ, সেই মাথায় চুলের মানে স্কার্ট বেঁধে সে ঘোরাফেরা করতো, অত বড় চুল নাকি কোমর পর্যন্ত। এই হচ্ছে আমার ছোটো মেয়ে। আর দুষ্টু, কোনোদিন মাটির উপর দিয়ে হাঁটেনি, জানলায় জানলায় হেঁটে বেড়াচ্ছে। এই গেল। তা এই ছোটো মেয়ে। আর বড় মেয়ে হচ্ছে মিটমিটে শয়তান। পরে ছোটো মেয়ের কাছে একদিন শুনেছি, বড় মেয়ে ছোটো মেয়েকে বলেছে নাকি, এই তোকে তো ডাস্টবিন থেকে আনা হয়েছে, তুই কি এই বাড়ির নাকি? তা ছোটো মেয়ে সেরকম। আবার বদমাইশি, মানে ছোটো মেয়ে ওর বাবা যদি বলে, মানে কোনো স্পেলিং বা কিছু, ওর বাবা যদি বলে আচ্ছা হ্যাঁ আমি বলছি, না না হবে না, দিদিকেই বলতে হবে, দিদি বললে তবেই সেটা ঠিক, নাহলে ঠিক না। আর বড় মেয়েও ঠিক তাই, বড় মেয়েও বদমাইশি মানে কম করে না, তার বদমাইশি এবার অন্যরকম। একটা বাড়িতে গেছে, সেখানে সুজি খেয়ে এসছে, সেই সুজি খেয়ে তার এত ভালো লেগেছে যে আমি যতই ভালো করে রান্না করি কিছুতেই তার আর ভালো লাগছে না। আরে কী করে রান্না করলে ওর ভালো না, তোমার এই সুজিটা ভালো হচ্ছে না, দেখ তুমি ঠিক পারো না, এই না সে না। কী রে বাবা, পারি না কেন, আমি তো এটাই বুঝে পাচ্ছি না। তারপরে একদিন মানে কাজও করছি, সুজিও করছি, করতে করতে ভুলে কখন আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে আমি ভুলে গেছি, অন্য কাজ করতে চলে গেছি। ব্যাস, সুজি তো গেছে ছ্যাঁকা লেগে। এইবার ছ্যাঁকা লাগার ফল কী হচ্ছে, কালো কালো দেখাচ্ছে। সেরেছে যে যতটা কালো হচ্ছিল ততটা আমি ফেলে দিয়েছি, ফেলে দিয়ে তারপর আমি সেই সুজিটা মুখে দিলাম খেতে। সেই দেখে মেয়ের কি খুশি, উঠে নাচতে শুরু করলো, কি আজকে সুজিটাই ঠিক হয়েছে, এই সুজিটাই আমি চাইছিলাম না। হ্যাঁ সে কি এই পোড়া সুজি? বলে হ্যাঁ এইরকম সুজি তো ওই বাড়িতে খেয়েছি। সেই বাড়িতে গেছিলো, সেই ভদ্রমহিলা সুজি করেছিল, সুজিটা ছিল পুড়ে গেছিলো কালো কালো। এই কালো কালো আমি তোমাকে কবে থেকে বলছি, তুমি কিছুতেই সেটা করতে পারোনি। ব্যাস আজকে হয়েছে। বাবা, মানে আমি আমি পারিনি, আমার দক্ষতা হয়নি, সেই জন্য সুজিটা এতদিন ভালো ছিল না, এখন সুজিটা ভালো হয়েছে। এই দেখুন আমার ছোটো মেয়ে হাতের লেখা প্র্যাকটিস করেছে আমার এই কবিতার খাতায়। ওর নাকি আর লেখার জায়গা পাচ্ছিল না, দেখেছেন? এই হচ্ছে আমার ছোটো মেয়ের আঁকার প্র্যাকটিস, আঁকা লেখা যাই বলুন সব।
এই হচ্ছে কবিতা। তারপর আমি বলি আমার বাবুর গল্প। আমার ঠাকুমা, বাবু, বাবু ডাকি বাবাকে, মা, কাকারা, আমরা সব একসঙ্গে ছিলাম ছোটোবেলা। তা আর আমি আমি ভীষণ দুষ্টু ছিলাম, মানে এখনও কম না, শুধু দৌড়ঝাঁপটা পারি না, কিন্তু বাদবাকি বদমাইশি বুদ্ধি মোটামুটি যথেষ্ট আছে, তো সেইটুকু করি। তা বাবুকে বাবু, আমার বাবাও ছিল বেশ বদমাইশ যাকে বলে। এখন বাবাকে বদমাইশ বলা যায় কিনা যায় না, কিন্তু বাবার বড়রা বাবাকে বদমাইশই বলতো। আর শুনেছি আমার বাবু নাকি তখনকার দিনের পকেট ডায়েরি নেওয়ার খুব শখ। পকেটে থাকবে, ছেলেদের পকেটের মধ্যে ডায়েরি থাকবে। সে কী করবে, ডায়েরি রাখতে হলে তো কাগজ চাইতো, সেই কাগজ বাবু কোথার থেকে পাবে? বাড়িতে দলিল ছিল, দলিল কেটে সেই ডায়েরি বানিয়েছে। সেই ডায়েরি বানিয়ে পকেটে, তারপর তো দেখে ঠাকুরদা এইবার তো মারতে যায়। তারপরে ঠাকুমার মা উনি ছিলেন, উনি তারপরে বাবুকে বাঁচায়। এই তো বাবুর একটা কাহিনী গেল। আর একটা কাহিনী হচ্ছে, বাবু যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছে, তা সেইখানে বাবু বাবু ওই র্যাগিংয়ের ব্যাপার আছে, তো র্যাগিং করতে হবে। সেইখানে র্যাগিং করতে করতে বাবু এইসব খেলাধুলো এই সমস্ত কিছু পারত না। তা ওদের র্যাগিংয়ের সময় বাবুকেও ডেকেছে, র্যাগিং করতে হবে। বাবু র্যাগিং করতে গেছে, একজনকে খাটে করে নিয়ে যাবে, সে ঘুমিয়ে আছে, তাকে খাটে করে নিয়ে যাবে হরিবোল হরিবোল করে, এবার শুনেছি। তা সে তিনজন তিন দিকে কাঠটা, তিনজন তিন দিকে লম্বা যারা ছিল তারা ধরেছে, আর আমার বাবু ছিল বেটে 5 ফুট 3 ইঞ্চি। তো এইবার মানে আমাদের ইন্ডিয়ান সাইজ আর কি, আর তারা ইন্ডিয়ান সাইজের থেকে একটু বেশি। এইবার তার যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মানে ও তো ঘুমিয়ে আছে, ওকে বোধহয় আগের দিন ঘুমের ওষুধ টষুধ রাত্রিবেলা খাইয়ে দিয়েছিল নাকি, যা হয় র্যাগিংয়ে। নিয়ে যাচ্ছে, তারপর হঠাৎ বন্ধুরা চেয়েছে, আরে ওই দিকটা কেন ভারী লাগছে, ওই দিকটা মানে বাবুর দিকটা কেন ভারী লাগছে। আসলে বাবু কী করছে, খাটের ওই পায়াটা ধরে, মানে চৌকির ওই পায়াটা ধরে বাবু ঝুলে ঝুলে ঘুমোতে যাচ্ছে। কারণ বন্ধুদের তালে পড়েছে, বন্ধুরা বলেছে তো তো করতেই হবে, শুনতেই হবে, না বললে তো চলবে না। তো এতে র্যাগিংও হলো, বাবুর ঘুমও হলো। আবার চিৎকার যেই করছে বন্ধুরা, তখন আবার বাবু হাটের এটাকে এইভাবে তুলে তুলে ধরে যাচ্ছে, কতক্ষণ এভাবে তুলে ধরা যায়, ব্যাস ঘুমিয়ে পড়ছে। তা এইরকম দুষ্টু ছিল, কিন্তু বাবু বলেনি যে বাবু এই কাণ্ড করছে বন্ধুদের কাছে, তাহলে আগে ওকে রেখে বাবুর ছালি ছাড়াতো, তারপরে যে বাবু মানে তাকে নিয়ে আবার যেত। তা এইটা তো ঠিক সেরকম দুষ্টুমি বুদ্ধির মধ্যে পড়লো না। যাই হোক, আমার যেটুকু মনে পড়লো গল্প করার সময় সেইটুকুই আমি বললাম, আবার মনে পড়লে আবার বলবো। তা আমার দিদিমা ছিলেন, তিনি সুন্দরী ছিলেন, তিনি সুগায়িকা ছিলেন, ভালো মানে রাঁধুনি ছিলেন, ভালো মানে আমার যে সমস্ত অ্যাক্টিভিটিস, এগুলো কিছুটা দিদিমার থেকে কিছুটা ঠাকুমার থেকে পাবো। একটু জল কিনে, হ্যাঁ, গলা শুকিয়ে গেছে। তা দিদিমার নামে যেটা শুনতাম, সেটা হচ্ছে দিদিমা সারাদিনে একটু ছুঁচ নিয়ে যদি কাঁথা সেলাই না করে, দিদিমার ঘুম হয় না। যত খাটুনিই করুক, তারপরে ওটা করতে হবে। এই হচ্ছে দিদিমার একটা ছিল, মানে এই ছুঁচ সুতো দিয়ে কিছু কাজ না করলে হয়। দিদিমার সুন্দর সুন্দর কাজগুলো আমরা দেখেছি, আপাতত আমার কাছে এখন নেই, তা থাকলে দেখাতাম। দিদিমা এই গেল। তারপরে আমার ঠাকুমা খুব কাজের ছিল। দিদিমা যেমন রাঁধুনি তেমন বাঁধুনি, মানে বাঁধুনি মানে হচ্ছে সমস্ত
সংসারটাকে গুছিয়ে বেঁধে সব ছেলেপুলেকে ঠিকভাবে মানুষ করেছেন। তারপর আমার ঠাকুমা দিদিমার মতো না হলেও আলাদাভাবে বললে দিদিমার থেকে কম না। ঠাকুমাও সুন্দর সেলাই করতে পারতো, কিন্তু ঠাকুমার হাতের কাজ কীরকম, ঠাকুমার রিপুটা এত ভালো করতো যে বলার না। তারপর ঠাকুমা রান্না যেগুলো করতো, ঠাকুমার রান্নার মধ্যে যেমন কিছু কিছু রান্না আমার খুব ফেভারিট। আমি তো শিখেছি, মা শিখেছে, মা কাকিমারা, আমিও শিখেছি, আমি আমার মেয়েকেও শিখিয়েছি। যেমন পাতুরি, এখন যে পাতুরিগুলো হয় যেভাবে, ঠাকুমারটা সেভাবে না, ঠাকুমাটা আলাদা রকম, সেটাই আমার বেশি পছন্দের। আর তার জন্য পার্টিকুলার মাছ আছে। এখন যেমন বিয়েবাড়িতে ভেটকি মাছের পাতুরি করে, আমরা ভেটকি মাছের পাতুরি খাই না, ভালো লাগে না। তারপরে ঠাকুমার লুচি রান্না, তারপরে মানে আগেকার দিনের মানুষরা তো অত বেশি জিনিসপত্র পেতেন না, তারা আর কি করে করবে, অল্প কিছুর মধ্যে তারা জিনিসটাকে সুন্দর করে করত। ঠাকুমার নাম দিয়েছিল হাতম্বল বলে একটা আইটেম রান্না করত। সেই হাত অম্বলটা ঠাকুমা করতো, এত স্বাদ হতো, আমরা গ্লাসে করে করে আমাদের দিত, গ্লাসে করে করে খেতাম, খুব খেতে টেস্ট। ওটা মূলত হতো দিয়ে নারকেল, চিনি, লেবু মানে গন্ধরাজ লেবু, এগুলো দিয়ে বেশ লিকুইড জিনিসটা, খেতে খুবই স্বাদ। আবার আমার দিদিমা যেমন রান্না করতো, তার সুগন্ধে ঘর মমও করতো। দিদিমা একবার আমার বোনকে মানে আমার মাকে বকাবকি করছে, মেয়েদের চা খাওয়ানো শিখিয়েছিস, দুধ খাওয়াবি তো, তবে তো ঠিক হবে। মা বলে, আরে আমার এই মেয়ে কিছুতেই দুধ খাবে না, এখনও খায় না, চা খায়, দেখ আমি তোকে দেখাচ্ছি বলে দিদিমা কাপে করে তাকে দুধ দিয়েছিল। বোনের এইসান রাগ হয়েছে, কাপটা তুলে ফটাস করে ফেলে দিয়েছে। দিদিমা বলছে, আচ্ছা ঠিক আছে, তোকে চাই দেও, দুধ আর দেবো না। মানে দিদিমা বুঝে গেছে, দিদিমা ভেবেছিল দিদিমা বোধহয় নতুন কিছু একটা করতে পারবে, কিন্তু বোঝেনি যে দিদিমার থেকেও বেশি নতুন করতে পারে। তারপরে দিদিমার সম্বন্ধে দিদিমার বোনেরা, ওরা 5 বোন ছিল, বোনেরা নানান রকম গল্প করতো। ওদের বোনেদের মধ্যে দিদিমাই বেশি গুণী ছিল। আর আমার ঠাকুমা তো এক মেয়ে, ঠাকুমা সেই আর একাই, সেই জন্য ঠাকুমার সম্বন্ধে গল্প করার জন্য আর কেউ তো বিশেষ ছিল না। এমনিতে ছোটোবেলা আমরা ঠাকুমার সঙ্গে এখানে ওখানে বেড়াতে গেছি, আত্মীয় স্বজনের বাড়িতে গেছি, তো ঠাকুমা আমাদের খুব ভালোবাসতো। আমরা ঠাকুমার হয়ে বাবু কাকা এদের সঙ্গে ঝগড়া করতাম, বেশি করতাম বাবুর সঙ্গে। বাবু হচ্ছে যত নষ্টের গোড়া, আমার বাবা। সে রাগারাগি কথা, ঠাকুমাকে কেন একটু টাকা পয়সা দাও না, হ্যাঁ না কেন, কি লাগবে আবার কত কি লাগতে পারে, টাকা পয়সা দিলে তো ঠাকুমা একটু খরচ করতে পারে। আরে খরচটা করবে কি বললেই তো আমরা কেন দিতে পারো না। আসলে ঠাকুমাকে টাকা দিলে আমরা আবার ঠাকুমা থেকে ম্যানেজ করবো, সেটা তো আর বলা যাচ্ছে না, বলা গেলেই তো গণ্ডগোল। ওই জন্য সেটা না বললে দেয় না কেন এই নিয়ে ঝগড়া। আর চিন্তা ভাবনা করে ঠাকুমাকে হয়তো একটুখানি টাকা দেবে, তো সেইটুকু তো আমাদের কাকা মানে কাকার ছেলে, জ্যাঠার ছেলে, পিসির ছেলে, মেয়ে কি হয় ভাগে, ও 4 আনা করেও পড়ে না, এই রকম ছিল বাবু। আর বাবু না বললে কাকারাও দেবে না, মারাত্মকেরা। ওদের যেন 10টা পয়সা খসে গেলেই হেভি হয়ে গেল। আর এখন দেখুন কত খরচ হচ্ছে, কিছুই হচ্ছে না, গেল। তারপরে ছোটোবেলার থেকে দেখেছি বাগান করতে, কাকা তো প্রচণ্ড বাগান প্রিয় ছিল, আমার মা এরাও বাগান করতো। তা আমারও সেখান থেকে বাগান করার অভ্যেস হয়েছে,
কিন্তু যে বাগান করার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলোর অভাবের জন্য আমি বাগান করেছিলাম বেশ, মানে আমার তো দোতলা ফ্ল্যাট, এই ফ্ল্যাটে যেটুকু টব লাগিয়েছিলাম সেই টবে বাগান করেছিলাম, হয়েছিল। কিন্তু আমার বাড়ির সামনে একটা বেল গাছ আছে, ও যখন খুশি হয়, বিশেষত বর্ষাকালে বেল গাছটা ডালপালা মেলে দেয় খুশি হয়ে। তার ডালপালা মেলে দেওয়া মানে ময়ূরের মতন ঝিনঝিন ঝিনঝিন করে নাচতে থাকবে, যার ফলে কী হচ্ছে, আর সূর্য আলো ঢুকছে না, আর ওই জল জল পড়ে পাতার থেকে। এইবার যেই গাছগুলো আছে, যেমন ধরুন যেগুলো জল কম চায়, ওর মধ্যে যেমন ধরুন ইয়ে গাছ, কী বলে ওর নাম, যেই গাছগুলো জল চায় কম, আমার নামটা মনে পড়ছে না, তা সেগুলোতে এবার জল পড়লে কী হচ্ছে, সেগুলো পচে যাচ্ছে না। বাস এই করে আমার আর গাছের শখটা পূরণ হচ্ছে না কিছুতেই। কাটা হয়েছিল, কাটা হতে সে রেগে মেগে আরও ডানা মেলেছে। তো এইবার ওই বছর বছর না কাটলে সূর্যে আলো আসে না। বাগান করাটাও আমার ইতি হয়েছে। এখন বাগানের জন্য ছাদে গাছ করতে হবে, ছাদে গাছ ওঠানো আমার কি চারটিখানি কথা, ওই জন্য বাগানটা করছে না। ওই জন্য মাঝে মাঝে খুব মন খারাপ করে। দেহের বাবা সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, অথচ আমি কিছু করতে পারছি না। যেমন অর্কিড, যেমন ওটা হচ্ছে যে মোটা মোটা হয় গাছের গোড়াটা, ফুল হয়, ছোট ছোট ফুল হয়, কিন্তু গাছের গোড়াটাই দেখা যায়, ওটার নাম মনে পড়ছে না আমার, ওরকম গাছ। তারপর আমি ধরুন আরও কী গাছ বলবো, অনেক গাছই লাগিয়েছিলাম টবের মধ্যেই। কমন গাছ নয়, হ্যাঁ, ইয়ে রুদ্রাক্ষ গাছ, শমী গাছ মানে হচ্ছে ওই যে শনি পুজো দেয়, যে সেই শনি ঠাকুরের জন্য যেই গাছ, তারপর যে শমী গাছ, রুদ্রাক্ষ গাছ, তারপরে একটু আনকমন গাছ আর কি, এগুলো লাগিয়েছিলাম। আরও আছে হচ্ছে চেরি ফুল গাছ, চেরি ফল, তারপরে ইয়ে এই, কিন্তু হয়েছে, ফুল ফুটছে কিন্তু ফলের জায়গায় আর হচ্ছে না। যেমন ড্রাগন গাছ বাড়ছেই না, রোদ্দুর পাচ্ছে না, তো সব রোদ্দুরের গাছ। তো এই করে বাগান করাটা হচ্ছে না, বড্ড অসুবিধা হয়। তারপরে ধরুন রান্নাবান্নাটা রাঁধুনি যখন ছিল, রাঁধুনি করতো, কারণ আমার এই সমস্ত কাজের জন্য রাঁধুনি ছাড়া তো অসুবিধে, রাঁধুনি করতো। কিন্তু এখন তো আর ওসব হচ্ছে না, রাঁধুনি নিজেদেরই করতে হয়। আগে হোম ডেলিভারিও বেশ নেওয়া যেত প্রয়োজনে, হয় না, সেই জন্য হোম ডেলিভারিও বন্ধ। তো সেই কারণে হোম ডেলিভারিটাও করা যাচ্ছে না, তাই মানে নেওয়া যাচ্ছে না, তাই নিজেকেই রান্না করতে হয়। রান্না করলে আবার ওই দিকটা করলে আবার এই দিকটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এইবার আমি একটা গান করি, হ্যাঁ, গান করি। একটু জল খেয়ে নিলাম, গলা ভিজিয়ে নিলাম, আমার একটু জল ঢোকে জল খাওয়ার অভ্যেস। আমার মেয়ে যেমন আমাকে এই কবিতা লেখার খাতা এটা উপহার দিয়েছে, এটার মধ্যে তালা চাবি মারা, এই দেখুন, যাতে কবিতা না চুরি হয়েছে। আমার 2-4টে কবিতা চুরি হয়ে গেছে, তো ওই জন্য বললো, মা এই নাও তোমার কবিতার খাতা, কবিতা যাতে চুরি না হয় এই জন্য সে এই একটা কবিতা, এটাতে অবশ্য আমার ইয়ে করা হয়নি, তোলা হয়নি, হয়ে গেল, তোলা হয়নি, তো লিখছি। ওইটাতে লেখা হচ্ছে, ওটা 96-এর, আর এটা এখন কারেন্ট। পরে আবার কবিতা পড়ব, এখন কবিতাটা থাক, তালা চাবি মেরে বন্ধ থাক, কবিতাটা রইল।
এই হচ্ছে আমার গানের কথা। ছোটোবেলায় গান শিখতাম, এত ছোটোবেলা মাস্টারমশাইয়ের কোলে বসে গান শিখতাম। দেখুন গানের খাতাটা আমার কেমন অবস্থা, এই দেখছি ঝুল ঝুল করছে। মানে আমি ক্লাসিক্যাল সঙ্গীত শিখেছি, যতটা না শিখেছি তার বেশি ভুলেছি। তারপর হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, নজরুল মাস্টারমশাই এমনি গানও দিতেন, যাতে শুনি মাস্টারমশাইয়ের কথা, যাতে গানটা করি, সেই জন্য এমনি গানও দিতেন, গান করতাম যাতে, নাহলে তো ফাঁকি দেব, করবো না। তো একটা গান করি, গানটা কোন গানটা করবো আমি একটু দেখে নিচ্ছি, 1 মিনিট। রবীন্দ্রসঙ্গীত করব না অন্য সঙ্গীত করব? আচ্ছা, এটা রবীন্দ্রসঙ্গীতই গাই আগে। তুমি মোর পাওনাই পাওনাই পরিচয়, তুমি মোর পাওনাই পাওনাই পরিচয়, তুমি যারে জানো, তুমি যারে জানো, সে যে কেহ নয় কেহ নয়, পাওনাই পাওনাই পরিচয়, তুমি মোর পাওনাই পাওনাই পরিচয়, মালা দাও তারি গলে, শুকায় তা পলে পলে, আলো তার ভয়ে ভয়ে রয়ে বায়ু, পরশান নাহি সয়, পাওনাই পাওনাই পরিচয়, তুমি মোর পাওনাই পাওনাই পরিচয়, এসো এসো দুঃখ জালো শিখা, দাও ভালে অগ্নিময়ী টিকা, এসো এসো দুঃখ জালো শিখা, দাও ভালে অগ্নিময়ী টিকা, মরণ আসু চুপে পরম প্রকাশ রূপে, মরণ আসু চুপে পরম প্রকাশ রূপে, সব আবরণ হোক লয় ঘুচু, সকল পরাজয়, পাওনাই পাওনাই পরিচয়, তুমি মোর পাওনাই পাওনাই পরিচয়, তুমি যারে জানো, তুমি
তুমি মোর পাওনাই পাওনাই পরিচয়। নমস্কার। এটা একটা রবীন্দ্রসঙ্গীত গান শোনালাম। দেখি আরেকটা গান করি। গানটা এবার একটু দেখে নিই, নাহলে যেটা হয়তো প্র্যাকটিস করা নেই, ভুল হয়ে যাবে। দেখছি, 1 মিনিট। আচ্ছা, একটা অতুল প্রসাদের গান করো। আমিও একাকী তুমিও একাকী, আজি বদল রাতে, নিদ নাহি আঁখি পাতে, নিদ নাহি আঁখি পাতে। আমিও একাকী তুমিও একাকী, আজি বদল রাতে, নিদ নাহি আঁখি পাতে, নিদ নাহি আঁখি পাতে। ডাকিছে দাদুরি মিলন তিয়াসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে, ডাকিছে দাদুরি মিলন তিয়াসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে। পল্লীর বধূ মিলন মধুর, মিলন মধুর সংহাসে। আমার যে বরষার রাত কাটাই নাথের সাথে, নিদ নাহি আঁখি পাতে, নিদ নাহি আঁখি পাতে। গগনে বাদল নয়নে বাদল, জীবনে বাদল ছাইয়া, এসো হে আমার বাদলের বধূ, চাতকিনি আছে চাহিয়া। গগনে বাদল নয়নে বাদল, জীবনে বাদল ছায়া, এসো হে আমার বাদলের বধূ, চাতকিনি আছে চাহিয়া। কাঁদিছে রজনী তোমার লাগিয়া, সজনী তোমার জাগিয়া, কোন অভিমানে হে নিঠুর নাথ, এখনো আমার ত্যাজিয়া। এই জীবন ভার হয়েছে অবহ, সপিব তোমার হাতে, নীল নাহি আঁখি পাতে, নিদ নাহি আঁখি পাতে। বধূ নিদ নাহি আঁখি পাতে। নমস্কার। দুটো গান গাইলাম, দু রকমের। আর একটা
ভাটিয়ালি গান বা লোকগীতি গান গাইছি। দেখছি সেটা কোথায় আছে, খাতায় না অন্য খাতায়। খাতাই তো আমার ঠিক নেই। খাতাই তো হারিয়ে ফেলি। মানে খাতা না দেখে গান করতে গেলে হবে কি, ভুলে যাব। হয়তো একটা লাইনই দুবার করলাম, একটু গোলমাল হয়ে যাবে। ঠিক আছে, যেটা এখন হাতের কাছে পাচ্ছি ওটাই আমি করি। এছাড়া তার উপায় দেখছি না, মানে আমি পাচ্ছি না গানটা। আমার গহিনী গাঙের নাইয়া, আমার গহিনী গাঙের নাইয়া। এটা হচ্ছে ভাটিয়ালি গান, আব্বাসউদ্দিন সাহেবের। আমার গহিনী গাঙের নাইয়া, আমার গহিনী গাঙের নাইয়া, তুমি অপর বেলায় নাও বায়া যাও রে, তুমি অপর বেলায় নাও বায়া যাও রে, উত্তর দিকার বা পানে চাহিয়া রে আমার গহিনী গাঙ্গের নাইয়া। আমার গহীন গাঙের নাইয়া, ওই না গাঙের আঁকে বাঁকে আমার বধুর দেয়, কহলা বনে বাউরি পাতায়, কহলা বনে বাউরি পাতায়, দোলাই মাথার কেশরে বন্ধু, দোলাই মাথার কেশ। কইও খবর তাহার কাছে, কাহিন্দা মরে এই অভয়গারে, এ হে এ হে, ও তার ব্যথার জ্বালা থাইকা থাইকা, ব্যথার জ্বালা থাইকা থাইকা কহরে অনুপায় রে আমার গহিনী গাঙের নাইয়া। আমার গহীন গাঙের নাইয়া, আমার গহীন গাঙের নাইয়া। নমস্কার, এই গানটা করলাম। এই সারাদিন এইভাবেই কেটে যায়। হয়তো আঁকতে আঁকতে গান করছি, রান্না করতে করতে গান করছি। আবার কবিতাটা সেভাবে বলা হয় না, কারণ কবিতাটা ঠিক আমার অতটা মুখস্থ নেই, সেই জন্য কবিতাটা ঠিক ওইভাবে বলা হয় না। কিন্তু গানটা মুখস্থ হয়ে গেছে। আমার তো মনে হয় সবাই সেভাবেই করে, যে কোনো কাজ করতে করতে গানগুলো করা হয়। তা এই গেল। আরও ছিল মানে লোকগীতি, কিন্তু আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, দরকার না, সেই জন্য খুঁজে পাচ্ছি না। বলবেন হয়তো যে আগে খুঁজে রাখিনি কেন। হ্যাঁ, এটা ঠিক, রাখিনি কেন, কিন্তু এই ছবিগুলো খুঁজতে গিয়ে ওগুলো হয়ে গেছে গণ্ডগোল। একটা রাগ প্রধান গান করি। যমুনা কিনারে তার নুপুর শুনি, রাগ প্রধান, রাগ বাহার। যমুনা কিনারে তার নুপুর শুনি, বাজে রিনি ঝিনি রিনি ঝিনি রিনি ঝিনি, যমুনা
কিনারে তার নূপুর শুনি, যমুনা কিনারে তার নূপুর শুনি। আর করলাম না, গলা শুকিয়ে গেছে। এবার একটু জল খেয়ে আবার একটু বকবক করি। বিরক্ত হচ্ছে না তো? বকবক করার জন্য বসেছি না, তার জন্য বকবক করছি। তারপরে ধরুন আমার শ্বশুরবাড়ির গল্প। আমার শাশুড়িও বেশ ভালো রাঁধুনি ছিলেন। উনিও ভালো রান্না করতে পারতেন, উনিও ভালো মানে কি বলবো, সংসারী ছিলেন। আমাকে একবার বুদ্ধি দিচ্ছেন, শোনো মা, শোনো, শ্রীধন বলে থাকে মেয়েদের, কিছু টাকা পয়সা নিজের কাছে রাখতে, সব দেখাবে না, বুঝেছো? আমি বললাম আচ্ছা, তো সব দেখাবো না তো? না, যেমন দেখো আমাদের কি হয়েছে, যে এই একটু সুপুরি বিক্রি করলাম, এই একটু এই করলাম, এই একটু সেই করলাম, মানে সুপুরি গাছ আছে, নারকেল গাছ আছে, এই সমস্ত গাছগাছালি আছে শ্বশুরবাড়িতে, সেগুলো তো আমাদের পাও না। তোমাদের তো সেই অসুবিধে, তাই ওইগুলো সব টাকা পয়সা রাখবে না, দু চারটে একটু পকেট মারি করবে, করে রাখবে। নিচে তো একটু সিনেমা দেখতে ইচ্ছে করতে পারে, এটা সবসময় চাইবে, আর চাইলে পরে ওরা গলা শুকিয়ে অস্থির, উফ নেই, এখনই টাকার টানাটানি। এই শাশুড়ি শেখাতেন। আমি একবার শাশুড়িকে বলেছি, আচ্ছা ছেলেকে কী কাজ শিখিয়েছেন বলুন তো, এই বাজারই করতে পারে না, তো রান্নাটা করবোটা কি? তখন বললেন, কি বলবো বৌমা, দুঃখের কথা, তুমি শোনাতে পারো, দোষ নেই, আমাকেও শুনতে হবে। আসলে এই ছেলেগুলোকে না যদি 10টা টাকা দিয়ে বাজারে পাঠায়, ওরা কী করবে বলো তো? বাজার থেকে আসার সময় বাবুরা ব্যাগ হাতে হেঁটে আসবে না, ওনারা একটা রিক্সা করে আসবে। তো রিক্সা ভাড়া তখন ছিল 1 টাকা, 1 টাকা রিক্সা ভাড়া গেল। এবার বাজার করতে দিয়েছি, প্রচণ্ড খাটুনি, আগে তার জন্য খেতে হবে। রসগোল্লা সিঙ্গারার জন্য 1 টাকা, তো গেল 2 টাকা। 10 টাকার মধ্যে 2 টাকা যদি দিই, মানে এইভাবে যায়, আর থাকে 8 টাকা। 8 টাকায় কী বাজার হয় বলো তো? এই জন্য দিতাম না, আমি নিজে বাজার করতে যেতাম। আর তার ফল হচ্ছে এই, এখন তোমাদের সমস্যা হচ্ছে। বুঝি, সব বুঝি, কিন্তু কিছু করার নেই। তা তোমার যদি মন খুশি করে গালাগালি দিতে ইচ্ছে করে দিতে পারো, আমাকেও মেনে নিতে হবে, কি করব, এই অবস্থা। আর একবার আমাকে আর আমার পরের যাকে, মানে নতুন বিয়ের পর আমাদের দিয়েছিলেন লুচির ময়দা মাখতে। 5 কেজি আটা, মানে ময়দা আমাদের বলেছেন মাখতে। তা তো খুব তো এক্সপার্ট, আমি যে একদম কাজ জানতাম না তা নয়, কিন্তু লুচির ময়দা মাখাটা অত বেশি হতো না, আমাদের বাড়িতে লুচিটা অত হতো না, রুটিটাই বেশি হতো। তা শ্বশুরবাড়িতে আবার লুচিটা বেশি হতো, তা যার জন্য এবার লুচির ময়দা মাখতে দিয়েছে। আর আমার যা আর আমি গল্প করতে করতে মাখতে মাখতে এক সময় দেখা গেল লুচিটা সিন্নি হয়ে গেছে, মানে জল বেশি হয়ে গেছে। তো শাশুড়ি তো দূর থেকে লক্ষ্য করছে যে দুই যায় মিলে কি গল্প করছে, তারপরে ওই হয়ে গেছে সিন্নি। এসে তো, হ্যাঁ, মা কিছু শেখায়নি, এইগুলো এই সমস্ত করছো, এটা হচ্ছে ইমিটেশন বকারও আবার অরিজিনাল আছে, ইমিটেশন আছে। এই যে এখন তোমরা এগুলোকে সিন্নি বানিয়েছো, এই এত জল মিশিয়েছো, এইবার আমি কি করব? 5 কেজি কিন্তু ময়দা ঠোঙার মধ্যে রয়েছে, আমাদের উনি 2 কেজি মতন দিয়েছে, সেটাকে আমরা দুজনে মিলে সিন্নি বানিয়ে ফেলেছি 2টো গামলায়। এইবার আমরা তো চুপ করে আছে, কিছু বলতে পারছি না, যে এতটা তো আমাদের অভিজ্ঞতাও নেই। তা দিয়েছেন, তারপরে তো তিনি এই সমস্ত বলছেন, এখন আমাকে এর মধ্যে ময়দা মেশাতে হবে, ময়দা মিশিয়ে এগুলোকে এখন আমার ঠিক করতে হবে,
এই সেই করে আমাদের বকছে। তা আমরা তো চুপ করে কী করবো, গণ্ডগোল পাকিয়ে ফেলেছি। পাশ থেকে আমার 2 ননদ ছিল কাছাকাছি, মেজ আর ছোট, বড়জন ছিল না কাছে। তারা এসে বলে, আচ্ছা, বিশেষ করে মেজজন এসে বলছে, তিনি হেডমিস্ট্রেস স্কুলের, তিনি বলছেন যে আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি দরজার এপাশ দিয়ে ওপাশ দিয়ে সব যে উঁকি মারছে মেজদি, মানে আমার শাশুড়ি মেজো ছিল বাড়িতে, মেজো বউ, আর সব নাতি নাতনিরা মেজদি মেজদি করতো। ওই তো মেজদি মেজদি করছে। তারপরে যে দুধ দুইতো সেই গোয়ালনি, সেও এসে একদিক দিয়ে উঁকি মারছে। যে রিক্সা করে বাজার করতে যান সেই রিক্সাওয়ালা উঁকি মারছে। তা আরও এইরকম অনেক চেলা চামুন্ডা ছিল। সেই চামুন্ডাগুলো, চেলা চামুন্ডা এদিক ওদিক সেদিক উঁকি মারছেন। মানে শাশুড়ি 5 কেজি ময়দার লুচি করবেন, কিন্তু উনি বোঝাতে চাইছেন ওটা বাধ্য হয়ে উনি করছেন, মানে নাহলে উনি করতেন না, উনি এইটুকুই করতেন, 2 কেজি 2.5 কেজি। নেহাত আমরা সিন্নি বানিয়ে ফেলেছি, সেই জন্য উনি ওটা করছেন। ননদ তো ফাঁস করে দিয়েছে, আমরা সব দেখতে পাচ্ছি, 5 কেজি ময়দাটা এনেছো কেন? তুমি তো ওগুলোকে খাওয়াবে বলে, তো শুধু শুধু কেন ওদের কথা শোনাচ্ছ? শাশুড়ি আর কিচ্ছু বলছেন, ধরা পড়ে গেছে তো। আমাদের বেশি বললে ননদ আবার শোনাবে তার মাকে, যে হ্যাঁ বৌদের তুমি শোনাচ্ছ, নিজে তো ঠিক ইয়ে নিয়ে এসছো, লোকজনকে তো বলে এসছো, আর লোকজনও জানে যে আজকে মেজদি লুচি করবে, লুচির সঙ্গে ছোলার ডাল, নারকেল দিয়ে ফুলকপির তরকারি, আরও এই সমস্ত হাবিজাবি রান্না হবে। তাহলে তুমি ওদের বকছো যে? ধরা পড়ে গিয়ে শাশুড়ি চুপ করে গেছে, কিচ্ছু বলেনি। আমরাও সেই যাত্রা বেঁচে গেলাম। তা এইরকম শ্বশুরবাড়িতেও ঠিক একই জিনিস, মানে ননদদের সঙ্গে আমরা যখন একত্র হই খুব মজা হয়। তো মজা টজা শ্বশুরবাড়িতেও সেরকম। তারপরে যেমন ধরুন শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে এই বিজয়ার দিন একটু করে সবাইকে একটু করে সিদ্ধির জল খেতে হয়। তার আমি তো কিছু বুঝিনি, সিদ্ধির জল দিয়েছে শাশুড়ি কাপে করে, এই এটা খেতে হবে প্রসাদ, খাও, আমাদের বাড়ির নিয়ম। খেয়েছি, খেয়ে দেখে ঘুমোচ্ছি আর ঘুমোচ্ছি, বুঝেই উঠতে পারছি না যে ঘুমোচ্ছি, চোখ খুলতে পারছি না কেন। পরে বুঝলাম, ননদরা বলল, ওটা কি বুঝেছ, ওটা হচ্ছে সিদ্ধি। সিদ্ধি, তোমার শাশুড়ি দেখো কি ভালো শাশুড়ি, তোমাদের সিদ্ধি খাওয়াচ্ছে বউদের, একদম সিদ্ধি লাভ করাবে বলে। তা এই মানে এরকম, মানে শ্বশুরবাড়িতে এই গোটা রান্না হতো, সেই গোটা রান্নাটা করতেন শাশুড়ি, খুবই ভালো হতো। আর আমার বড় নন্দাই, মানে ননদ, মানে তার বড় জামাই, শাশুড়ি আর শাশুড়ির জামাই সাপে নেউলে সম্পর্ক। কিন্তু আবার যদি জামাই না খায় সেই রান্না, শাশুড়ির আর মন ভরে না, যে যতই কাকা, ওই বড় জামাই আসেনি, খায়নি, ঘ্যানর করবে। যেই বড় জামাই এসে খেলো, বড় জামাই বলে বাজে হয়েছে বলে দিল। আমরা যদি কিছু একটু এই দারুণ হয়েছে, আমাদেরগুলো দারুণ, তার শাশুড়িরটা বাজে। শাশুড়ি ওই করবে আর বারান্দায় বসে বসে শাশুড়ি গজ করতে থাকবে, কিন্তু ওটা দে রে, ওকে ওটা দে, সেটা দে, যা যা রান্না হয়েছে সেগুলো দে, এটা চাটনি দে, পায়েস দে, সমস্ত। আর বড় জামাই সবগুলোকে বদনাম করতে করতে খাবে। কিন্তু বড় জামাই যদি যতক্ষণ না খেলো, শাশুড়ির কোনো কিছুতেই খুশি নেই। আমরা যে এতজন খেলাম, ও কিছু হবে না বড় জামাই, মানে এইরকম উপরে উপরে সার্পে নেউলে। কিন্তু জামাই না এলে বুড়ির মন ভরতো না। আসলে সবার বড় তো, অনেক আগে বিয়ে হয়ে এসছে জামাই, সেই জামাই না এলে শাশুড়ির মন ভরতো না। এই শ্বশুরবাড়ির গল্প। শ্বশুরবাড়ির অনেক বদমাইশি দুষ্টুমির গল্প আছে, বাপের বাড়িতেও আছে। আমরাও সেই ছোটোবেলা পুকুরে যখন চান করতাম, সাঁতার দিতে গেলে সহজে উঠতাম না, যতক্ষণ না মা পাখার ডান্ডা নিয়ে পুকুর পাড়ে যেত।
ততক্ষণ আমরা সেই পুকুরে সাঁতরেই যাচ্ছি, সাঁতরেই যাচ্ছি, সাঁতরে যাচ্ছি। সামনে দিয়ে সাপ দৌড়ে চলে গেল, গেল গেল কী হয়েছে কি, আবার জল ছিটা দিয়ে সাপ যাতে আরও তাড়াতাড়ি চলে যায়, তাই আমরা আবার করতাম। 6-7 ঘন্টা ধরে চান হচ্ছে। এখন তো চটচট চান করে, এখন তো সাঁতার দিতে পারি না, বালতি করে জল নিয়ে চান করা ঝটপট হয়ে যাচ্ছে। তখন এতক্ষণ ধরে চান করতাম আর বকা শুনতাম, দুধ বকা দিল বয়ে গেল। তো এরকম দল বেঁধে তো কাজ হতো না, দল বেঁধে কাজ হলে তো সেই সময় আর কে কী বলে বলছে না হয় পিঠে এক হাত দেবে পরে। আগে তো বদমাইশিটা সেরেনি, বদমাইশিগুলো করতাম। ছোটোবেলায় যথেষ্ট বদমাইশি ছিলাম, মাসি পিসি সব একসঙ্গে মিলে এক মানে এক হলে এক যা হয় আর কি, সেই দুষ্টুমি করতাম। তারপরে আমার বাবুও কম দুষ্ট ছিল না, আমার বাবু অফিস থেকে এসে বসে বসে সেই টিফিনটা খাওয়ার পর সবাইকে নিয়ে বসে বসে গেজাতো। আমার মা আবার অত গল্প করতে পারতো না, বাবুই গল্প করতে পারতো, সবাইকে নিয়ে গল্প গুজব করতো। কিন্তু তার মধ্যে আবার কী করতো বলুন তো, তখন তো আটা রুটি খাওয়া হতো, গম বসে বসে গল্প করতে করতে কাজ করাতো। এই চালগুলো এখানে নিয়ে আয়, চালগুলো বাঁচতে বাঁচতে গল্প করি, এই গমগুলো বাঁচতে বাঁচতে গল্প করি, মানে কাজ করাচ্ছে গল্প করছে, বেশ যাতে আমরা না মানে পালাই, ওই জন্য মজার মজার গল্প হচ্ছে। আর আমার মা বাবু যখন আসতো অফিস থেকে, মাথাটা গরম, তখন কি আমাদের নামে নালিশ, ব্যাস বাবু তো আচ্ছা করে বকা, সারাদিন বদমাইশি করছি তো, মা আর ম্যানেজ করতে পারতো না, বকা ঠকা দিত। আমার দুই মেয়েও ইয়ে বরং সে আন্দাজে শান্ত, আসলে বদমাইশি করার সুযোগটা পায়নি, যেটুকু পেয়েছে সেটুকু করেছে। ছোটটা, বড়টা তো ছোট বোনের সঙ্গে করতো, এমনি বড়টা বিশেষ বদমাইশি করার সুযোগ পায়নি, একা ছিল তো। ওই গাছের সঙ্গে কথা বলা, এই ছবির সঙ্গে কথা বলা, আর ওর একটা খেলা ছিল বই পড়া, মানে আমি ডিকশনারি এনে দিতাম, ও এরকম করে ওরা তো এদিকে ওরা তো পাতাগুলো হয়ে গেল পড়া, রেখে দিল, এই করে করে ঘরের সামনে বসে বসে বই পড়ছে, হয়ে গেল পড়া। তা লোকে জিজ্ঞাসা করতো রাস্তা দিয়ে যেত যখন, কী গো কটা বই পড়ছো, আজকে 10টা বই পড়েছি, এই বা আজকে 2টো বই পড়েছি। ওই তো সুজির গল্পটা করলাম, খাওয়া দাওয়া। তারপর সবই খেতে ভালোবাসতো, একদম ছোটোবেলা যখন খাওয়াতাম খেত ঠিক লাস্ট মোমেন্টে হরর করে সব বমি করে দিত, গেল। আমিও শুনেছি মাকে খাওয়া দাওয়া নিয়ে খুব জ্বালিয়েছি, একটুও কম জ্বালায়নি, মেয়েদের নামে আর কি নালিশ করবো, যেহেতু কম না। তা মা খাওয়া নিয়ে খুবই জ্বালাতন করতাম, খেতে আসলে ভাল লাগতো না, ভাল লাগতো ফুচকা খেতে, আলু কাটা খেতে, এগুলো খেতে। এখন আর ফুচকা টুচকা খেতে ভাল লাগে না। টকটা আমি অবশ্য কোনো দিনই খেতে পারতাম না, বিশেষ করে গানের মাস্টারমশাইয়ের জন্য টক দই আইসক্রিম এগুলো কিছু চলতো না, সেগুলো বন্ধ, সেই জন্য সেগুলো খাওয়া হতো না। তারপরে আমরা ধরুন ঘোরাঘুরি করেছি, বেরিয়েছি, কিন্তু মুশকিল কি, এখন তো এই মোবাইল থাকার জন্য সবখানে ছবিগুলো তোলা যাচ্ছে, তখনকার দিনে তো মোবাইল ছিল না, তখনকার দিনে যে ছবি থাকবে দেখাবো তার উপায় নেই, ওই মনের মধ্যে যেটুকু আছে সেইটুকুই আর কি বলা গল্প, সেই গল্পগুলোকেই বসে বসে লেখা বাচ্চাদের জন্য। এখন নতুন করে ভাবলাম যে আচ্ছা সবাই তো আমরা গৃহবন্দী, তা ঠিক আছে, তাহলে আমি বরং ফোনেই গল্প করি। অনেকে বয়স্ক আছেন, চোখের সমস্যায় ভুগছেন, কিন্তু ডাক্তারের কাছে যেতে পারছেন না, দেখাবেন কী করে। তারপর এখন আবার মুখে ইয়ে পড়তে হচ্ছে, মানে কি বলবো, মুখোশই বলি আমি শর্টে। তা সেই ওইগুলো পরে এবার ডাক্তারের কাছে আমি নিজেই যেতে পারছি না চোখ দেখাতে, তা ওই কারণে আচ্ছা পড়ে শোনাই, তাহলে শুনবেন, তাতে ভাল লাগবে। নাতি নাতনি, যদিও এখন দাদু দিদা নাতি নাতনি একসঙ্গে থাকে না, তবুও চেষ্টা করা যে আচ্ছা ভালো লাগাটা।
নিজের ভালো লাগাটা নিজেকে খুঁজে নিতে হয়। অনেকে যেমন বলে দূর ভাল লাগছে না, ভাল লাগছে না, সবেতেই ফ্রাস্ট্রেশন। কিন্তু সবেতে ফ্রাস্ট্রেশন যদি আমি খুঁজতে চাই, দুঃখ খুঁজতে গেলে দেখা যাবে দুঃখের বন্যা বয়ে আসছে। আর যদি আনন্দ খুঁজতে চাই সেটাও বয়ে এসছে, মানে চলে আসছে। ওই জন্য আমার মনে হয় আনন্দ, ভালো লাগা, ভালোবাসা, এটা এইসব নিয়ে থাকলে পর কী হয়, নিজের মনটাও ভালো থাকে। তা আর নিজে কিছু কাজে ব্যস্ত থাকলে কি, এই যেমন মর্নিং ওয়াক, ওফ, আমার এত বিরক্ত লাগে মর্নিং ওয়াক করতে। একদিন আমি আমার বড় কাকাকে বলেছিলাম, বড় কাকা বলছে হাঁটুর ব্যথার জন্য না রে সিঁড়িতে উঠতে পারি না। তা আচ্ছা বড় কাকা, একটুখানি বালির শেক দিলে কেমন? আর বলিস না, এই শেকের গল্প আর আমায় বলিস না তো, আর তাহলে তোর কাছে আর আমি আসবো না। আচ্ছা ঠিক আছে, কেন? বলে সকালে মর্নিং ওয়াক করতে গেলে, আচ্ছা দাদা, আপনার যখন কেউ হোমিওপ্যাথি, কেউ এলোপ্যাথি, কেউ বরফের শেক, কেউ শেষ শেক, কেউ ওর শেক, আরে বেরোতেই পারিনি, শুধু শেকের গল্পই চলছে। শেক মানে খাবার শেক নয় কিন্তু, হাঁটুতে শেক দেওয়া, যাতে হাঁটু ব্যথা না করে। সে শেক দিয়ে দিয়ে কিছুতেই কিছু হচ্ছে না। কিন্তু তাই বলে বড় কাকা বাড়িতেও বসে নেই, সে কিন্তু চেষ্টা করেই চলেছে, কোন বসে থাকতে পারে না। ওই লেংড়ে লেংড়ে হলেও বাজারে যাবে, এই করবে। এখন এই লকডাউনের জন্য অনেক কিছু বন্ধ হয়ে গেছে, তো তবুও তার মধ্যেও এই বাড়ি ও বাড়ি যাবে, সিঁড়ি দিয়ে উঠবে, এই সমস্তগুলো করে। তা সে বড় কাকাই সাঁতার শিখিয়েছিল, বড় কাকার কাছে শিখেছিলাম। তা এখন বড় কাকা ওই পুজো হয়ে গেছে, একটু পুজো হয়ে হয়ে হাঁটে, মানে 80 বছর বয়স হয়ে গেছে না, সেই জন্য তো তাই হবে। তা ভালোই আছে মোটামুটি, 80 বছর আন্দাজে। সেই শেকের মানে শেক দেওয়ার সাজেশান দিলে বড় কাকার আসবে বলে দিয়েছে। তা ওই জন্য আমি বলি কি, মর্নিং ওয়াকটা আমার খুব বিরক্ত লাগে। এই মর্নিং ওয়াক করতে গেলে এই হাজারো, এই কেউ কেউ আছে উপরি হিসেবে, তার পেটে রাখতে পারছে না, কথা ঠেলে বেরোচ্ছে, বলতে হবে কাউকে। এবার বলার পর আপনার মন্তব্য, আপনার বিশেষ টিপ্পণী, এইবার যদি এটা না দিই তাহলে আবার বিরক্ত। এই জন্য আমার আর মর্নিং ওয়াক ভাল লাগে না। আর অবশ্যই আমি বেশি কোনো দিন মর্নিং ওয়াক করিও নি। আমি ওই কী করতাম, ওই জন্য বাগান করতাম। তাতে কি হচ্ছে, বাগানে আমার কোথা দিয়ে যে 2-3 ঘন্টা কেটে যাচ্ছে সকালবেলা, টেরও পাচ্ছি না। আর সকালে না করলে এরপর রোদ্দুর উঠে যাবে, করা যাবে না। তাতে করে আমার মর্নিং ওয়াক করার জন্য যে পরিশ্রমটা, তো ততক্ষণ ধরে তো আমি হাঁটাহাঁটি করছি, এই গাছ থেকে ও গাছ, ও গাছ থেকে সেই গাছ, এই গাছের পোকা দেখা, ওই গাছের পাতা দেখা, এই গাছের এই ওষুধ দেওয়া হলো কি না, এই এগুলো সমস্ত করা, এখানে আমার মর্নিং ওয়াক হয়ে যেত। তারপর সারাক্ষণ তো কাজকর্ম আছে, এই আঁকাঝোঁকার কাজ, এইটা এইটা ভেঙে গেছে, এইটাকে রেখে দিলাম, এই রেখে দিই, এটার সঙ্গে এটার সঙ্গে ওটা জুড়ে, এই করা সেই করা, কিছু না কিছু করছি, কিছু না কিছু করছি। তো এই শুধু হুটোপাটি করতে পারি না, মানে কম পারি, আর ছোটোবেলার মতন পারতাম না, সেইটা করি না। নাহলে মোটামুটি বদমাইশি এখনও চলে। আশা করি আমার এটা, আমাকে খুব একটা বদমাইশ বলবেন না, দুষ্টুও বলবেন না, বলবেন যে একটু স্বভাবটা খারাপ, যে সুস্থ থাকতে পারি না, একটু বসে ভদ্রসভ্য হয়ে থাকা, 2 মিনিট চুপচাপ, এ আমার দ্বারা হয় না। কিছু না কিছু করতেই হবে, হয় হাত কামড়াচ্ছে না পা কামড়াচ্ছে, মানে কিছু করার জন্য মাথা ঘুরছে, হয়তো আমি কিছু বলছি না, চুপ করে আছি। মেয়ে বলল, ঘুরু কোচকানো কেন, কী ভাবছো? না কিছু ভাবিনি, না না কিছু ভাবছো বললেই হলো, কিছু ভাবছো তো, আচ্ছা কিছু তো বলতেই হবে। তখন ঘুরিয়ে বললেও তার আগে যে ইনস্ট্যান্ট ঘটনাগুলো হয়ে গেছে, ওই ধরে ঠিক ফেলবে। এই ঢাকার চেষ্টা করছি, কিন্তু আমি আবার এই ঢাকাঢাকি বেশি করতে পারি না, যা কিছু বেরিয়ে যায়, ধরাও পড়ে যায়। হ্যাঁ, তার থেকে সোজাসুজি বলে দিই, হ্যাঁ ঠিক আছে নেই, যা হয়েছে হয়েছে, ঠিক আছে দেখে নেব, যেন ওই তো শুধু দেখে নেব। যা হোক, গল্প গুজব করলাম,
আজকের মতন এবারে রাখছি। নমস্কার। ত্রুটি বিচ্যুতি হলে নিজ গুণে সেগুলো ক্ষমা করে নেবেন। আমি শ্রীমতী মনীষা হাজরা। আমার এই ছোট্ট ছোট্ট এই কাজকর্মগুলো আপনাদের সামনে পেশ করলাম, দেখালাম। যদি ভালো লাগে আমারও ভালো লাগবে। নমস্কার।